হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে পড়াবো সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতি। টাইটেলটা একটু লিখে নিই, সরল দোলগতি। দোলগতি, সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন। তো সিম্পল হারমোনিক মোশনের মেইন ডিসকাশনে যাওয়ার আগে আমরা এখানে কিছু প্রাথমিক বিষয় জেনে নিব। সর্বপ্রথম হচ্ছে যে সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতি হচ্ছে এক প্রকার পর্যাবৃত্ত গতি। কি গতি? এক প্রকার পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি। তাহলে সরল দোলগতি হচ্ছে এক প্রকারের পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতি বলতে কি বোঝায়? পর্যাবৃত্ত গতি কি? যে গতি কিছুক্ষণ সময় পর পর পুনরাবৃত্ত হয় সেই গতিকে কি বলা হয়? পর্যাবৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্ত গতি হচ্ছে এমন গতি যা কিছুক্ষণ পর পর পুনরাবৃত্ত হয়। বারবার কণাটি, যে কণা পর্যাবৃত্ত গতিতে থাকে সেই কণাটি বারবার একই অবস্থায় ফিরে আসে, একই গতীয় অবস্থায় ফিরে আসে। এই ধরনের গতিকে কি বলা হয়? পর্যাবৃত্ত গতি। কয়েকটা এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। একটা নির্দিষ্ট সময় পর, 1 বছর পর পর কি হচ্ছে? এই পৃথিবীটা আবার একই জায়গায় ফিরে আসছে এবং একই গতিবেগে একই দিকে যাচ্ছে, না? তাহলে 1 বছর পর পর পৃথিবীর এই যে গতি সেটা রিপিট হচ্ছে। তো এটা হচ্ছে এক প্রকারের পর্যাবৃত্ত গতি। এই যে আমাদের ফ্যান ঘুরছে, এই ফ্যান যখন ঘুরছে তখন এই যে ফ্যানের ব্লেডের যে কোনো একটা কণার কথা ভাবো। এই কণাটা কি হচ্ছে? একটা বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে বৃত্তাকার পথে একই বেগে যদি ঘুরতে থাকে কোনো একটা কণা, তাহলে তার যে গতি সেটা হচ্ছে কি? পর্যাবৃত্ত গতি। এটা নির্দিষ্ট সময় পর আবার পূর্বের জায়গায় ফিরে আসছে এবং একই দিকে গতিশীল হচ্ছে, তাই না? তাহলে এটা একটা পর্যাবৃত্ত গতি। একটা ধরো ইঞ্জিনের ভিতরে সিলিন্ডারের থাকে, আমরা জানি সিলিন্ডারের মধ্যে একটা পিস্টন যাওয়া আসা করে, তাই না? তাহলে ইঞ্জিন হচ্ছে একটা সিলিন্ডারের মধ্যে পিস্টন যাওয়া আসা করে। তাহলে সিলিন্ডারের মধ্যে যখন পিস্টন যাওয়া আসা করে একটা সরল রৈখিক পথে, ধরো যে এটা একটা সিলিন্ডারের মধ্যে এটা হচ্ছে একটা পিস্টন। এই পিস্টনটা কি হয়? ইঞ্জিনের মধ্যে যাওয়া আসা করে, সরল রেখা বরাবরই যাচ্ছে এবং আসছে, কিন্তু এটাও একটা পর্যাবৃত্ত গতি। কারণ কি? গতিটা বারবার রিপিট হচ্ছে। একটা সরল দোলগতি, সরল দোলকের গতি এইরকম একটা, যদি আমরা পিণ্ডকে এইভাবে ঝুলিয়ে দিই দড়ি বেঁধে এবং কিছুটা উপরে নিয়ে গিয়ে যদি আবার ছেড়ে দিই, তাহলে পিণ্ডটা কি হয়? যাওয়া আসা করে, তাই না? তাহলে এই যে গতিগুলো, এগুলো সবই কিন্তু পর্যাবৃত্ত গতির উদাহরণ। এখন পর্যাবৃত্ত গতি বিভিন্ন রকমের হতে পারে। আমরা এখানে কতগুলো ধরনের পর্যাবৃত্ত গতির কথা আলোচনা করব। তাহলে পর্যাবৃত্ত গতি কি বুঝলাম? পর্যাবৃত্ত গতি বিভিন্ন রকম হতে পারে, সেটা দেখলাম, এক্সাম্পল দেখলাম কিছু। এখন বেশ কয়েক ধরনের পর্যাবৃত্ত গতির আমরা এখানে সংজ্ঞা দেখব। পর্যাবৃত্ত গতির প্রথম এক ধরনের পর্যাবৃত্ত গতি যাকে বলা হয় কাক্ষিক বা উপবৃত্তীয় পর্যাবৃত্ত গতি। তাহলে কাক্ষিক বা উপবৃত্তীয় পর্যাবৃত্ত গতি। কাক্ষিক বা উপবৃত্তীয় নামটা শুনে বোঝা যাচ্ছে, এই যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে একটা উপবৃত্তাকার পথে, এই যে পর্যাবৃত্ত গতি, এই গতিটাকে কি গতি বলা হয়? কাক্ষিক বা উপবৃত্তীয় গতি। দ্বিতীয় হচ্ছে এই যে বৃত্তাকার পথে পর্যাবৃত্ত গতি, যেমন ফ্যানটা ঘুরছে, এই ফ্যানের যে কোনো একটা কণা সেটা কি হচ্ছে? বৃত্তাকার পথে পর্যাবৃত্ত গতিতে আছে। তাহলে এটাকে কি বলা হয়? এটা একটা পর্যাবৃত্ত গতি, এটাকে বলা হয় ঘূর্ণন। ঘূর্ণন তাহলে কি হলো? ঘূর্ণন হচ্ছে এক ধরনের পর্যাবৃত্ত গতি, বা এটাকে আবার বলা হয় চক্রাকার পর্যাবৃত্ত গতি। চক্রাকার পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? দুটো উদাহরণ দিলাম। আর একটা হচ্ছে কি?
এই যে সিলিন্ডারের ভিতরে সরল রেখা বরাবর একটা কণা যাওয়া আসা করছে, এইটা কি সরল রৈখিক বা শুধু রৈখিক বলা হয়। এটা হচ্ছে কি রৈখিক পর্যাবৃত্ত গতি, রৈখিক পর্যাবৃত্ত গতি। তাহলে তিন ধরনের পর্যাবৃত্ত গতির এক্সাম্পল আমরা এখানে দেখলাম। এইবার আমরা এখানে একটা নতুন শব্দ এই পর্যাবৃত্ত গতি রিলেটেড ডিফাইন করব। সেই শব্দটা হচ্ছে দোলন। দোলন, দোলন বা এর আর একটা নাম হচ্ছে কম্পন। দোলন বা কম্পন, যখন কোনো একটা কণা একই পথে যাওয়া আসা করবে, মানে কণাটা পর্যাবৃত্ত গতিতে আছে কিন্তু একই পথে যাওয়া আসা করবে, টু অ্যান্ড ফ্রো মোশন, মানে যাওয়া আসার মোশন। এই যে কাক্ষিক বা উপবৃত্তাকার পথে কি হচ্ছে, একটা উপবৃত্ত কমপ্লিট হচ্ছে, এখানে একটা বৃত্ত কমপ্লিট হচ্ছে, রৈখিক গতিতে যাওয়া আসা করবে কিন্তু। তাহলে রৈখিক গতি এক ধরনের দোলন গতি, তাই না? একটা রেখার উপর যদি একটা কণা যাওয়া আসা করে এইভাবে, এইভাবে যদি পর্যাবৃত্ত গতিতে থাকে, তাহলে সেটাকে আমরা রৈখিক গতি বলতে পারি, আবার সেটা এক প্রকারের দোলনও বটে। দোলন আরও এক্সাম্পল এরকম হতে পারে, যদি একটা কণা এইভাবে দুলতে থাকে, এইভাবে একটা দড়ি দিয়ে হয়তো বাঁধা আছে একটা পিণ্ডকে, এইভাবে টেনে যদি ছেড়ে দিই তাহলে দুলতে থাকবে, এইটাও কিন্তু এক ধরনের দোলন বা কম্পন, কারণ এই যে একই পথে যাওয়া আসা করছে, তাই না? তাহলে এটাও দোলন বা কম্পন। এরকম আরও এক্সাম্পল দেওয়া যেতে পারে, একটা কণা এইভাবেও দুলতে পারে, তাই না? এইভাবে যাচ্ছে আবার এইভাবে ফিরে আসছে, এইভাবে যাচ্ছে আবার এইভাবে ফিরে আসছে, এটাও এক প্রকারের দোলন। তাহলে কি বোঝা গেল? সরল রৈখিক গতি, সরল রৈখিক বা রৈখিক পর্যাবৃত্ত গতি এক প্রকার দোলন, ঠিক আছে, বা এক প্রকারের কম্পন। কিন্তু সব কম্পন বা সব দোলন সরল রৈখিক গতি নয়, ঠিক আছে। এবার ধরো যে একটা কণা এইরকম একটা পথে পর্যাবৃত্ত গতিতে আছে, ঠিক আছে, মানে যে পয়েন্টে যে গতিবেগে যেদিকে যাচ্ছে কিছুক্ষণ পর পর আবার সেই পয়েন্টে ফিরে আসছে এবং সেই দিকে সেই গতিবেগে আবার ফিরে আসছে, ঠিক আছে। এইরকম পথে যদি একটা কণা পর্যাবৃত্ত গতিতে থাকে, তাহলে সেই কণাটার এই যে পর্যাবৃত্ত গতি, এটাকে কি বলা হবে? এর কি কোনো স্পেশাল নাম আছে? না, এই ধরনের অনেক ফর্মের পর্যাবৃত্ত গতি হতে পারে, এদের কোনো স্পেশাল নাম নেই। আমি এই যে তিন চারখানা বললাম এগুলো স্পেশাল কেস। একটা বৃত্তাকার পথে হলে তাকে চক্রাকার পর্যাবৃত্ত গতি বা ঘূর্ণন বলা হয়। যদি একটা উপবৃত্তাকার পথে হয় পর্যাবৃত্ত গতি, তাহলে সেটাকে কাক্ষিক পর্যাবৃত্ত গতি বলা হয় বা উপবৃত্তীয় পর্যাবৃত্ত গতি বলা হয়। আবার যখন সরল রেখা বরাবর পর্যাবৃত্ত গতি হয় তখন তাকে রৈখিক পর্যাবৃত্ত গতি বলা হয়। এটা আমরা দেখলাম। দোলনের ব্যাপারটা বুঝলাম যে একই পথে যদি যাওয়া আসা করে তাহলে তাকে দোলন বলা যায়। তো রৈখিক পর্যাবৃত্ত গতি এক প্রকারের দোলন, তাই না? কিন্তু দোলন আরও অন্যান্য রকম হতে পারে, সেটা আমরা দেখলাম। এইবার আমরা দেখলাম যে এই ধরনের কোনো একটা র্যান্ডাম পাথে পর্যাবৃত্ত গতি হতে পারে, এর কোনো স্পেশাল নাম নেই, কিন্তু সেটাও একটা পর্যাবৃত্ত গতি কনসিডার করা যাবে, ঠিক আছে। এবার আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে একটু ডিসকাস করি। যেমন সরল দোলক, সরল দোলকের গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। সরল দোলক, সরল দোলক এর গতি হচ্ছে একটা পর্যাবৃত্ত গতি। তো সরল দোলক কি? সরল দোলক হচ্ছে একটা অবলম্বন থেকে একটা সুতোর মাধ্যমে যদি আমরা একটা পিণ্ডকে বেঁধে দিই এবং পিণ্ডটাকে অল্প একটু টেনে যদি ছেড়ে দিই, অল্প একটু, কতটা অল্প? এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা যেন 4 ডিগ্রি এর কম হয়, এরকম যদি টেনে ছেড়ে দিই তাহলে দেখা যাবে এই যে পিণ্ডটা, এই পিণ্ডটা কিন্তু যাওয়া আসা করতে থাকবে, দুলতে থাকবে, তাই না? এই পিণ্ডটা দুলতে থাকবে। যখন এই কোণটা 4 ডিগ্রির কম হবে তখন কি এই যে পথটা, এটা তো একটা বৃত্তাকার পথের একটা অংশ, একটা চাপ, কিন্তু 4 ডিগ্রির কম মানে এই চাপটা খুবই অল্প, তাই না? আর আমরা জানি যে বৃত্তের যদি খুবই অল্প অংশ একটা আমরা দেখি তাহলে আমরা সেটাকে অলমোস্ট স্ট্রেট লাইন দেখব, তাই না? অলমোস্ট সরল রেখা দেখব। তো এই যে সরল দোলক,
এই সরল দোলক তখনই একে সরল দোলক বলবো যদি একে 4 ডিগ্রির মধ্যে আমরা দোলাই, ঠিক আছে, তবেই এর প্রপার্টি সরল দোলকের প্রপার্টির সঙ্গে ম্যাচ করবে। সরল দোলকের বিশেষ কিছু প্রপার্টি আছে, সেটা আমরা কিন্তু পরে আবার ডিসকাস করব। তো এটা একটা পর্যাবৃত্ত গতি এবং এটা সরল দোলক তবে কনসিডার করব যদি এই কোণটা 4 ডিগ্রির মধ্যে থাকে, ঠিক আছে। এইবার আমরা স্প্রিংয়ের গতি নিয়ে একটু আলোচনা করি। যদি কোনো একটা স্প্রিংকে এইভাবে কোনো একটা অবলম্বনের সঙ্গে বেঁধে এইভাবে একটু টেনে ছেড়ে দিই, মানে ওর নর্মাল অবস্থান যেখানে ছিল তার থেকে কিছুটা টেনে, মানে নর্মাল দৈর্ঘ্য এর এল ছিল, আমি আরেকটু টেনে বড় করে দিলাম, দিয়ে এল প্লাস এক্স করে দিলাম, মানে এক্স পরিমাণ বাড়িয়ে দিলাম। বাড়িয়ে যদি ছেড়ে দিই, ধরা যাক যে নর্মাল অবস্থান, এই কণাটার নর্মাল অবস্থান এখানে ছিল, এই এ পয়েন্টে ছিল, ওকে টেনে আমি বি পয়েন্টে নিয়ে এসেছি। টেনে যদি ছেড়ে দিই তাহলে এইদিকে যতটা এসছে এই যে ডিস্টেন্সটা, দেখা যাবে উল্টো দিকেও ততটা ডিস্টেন্স কিন্তু এ আবার সংকুচিত হচ্ছে, সি পয়েন্ট পর্যন্ত যাচ্ছে। অর্থাৎ এই যে সাম্য অবস্থান এ, এইটা থেকে ওপর নিচে বি সি এর মধ্যে কিন্তু এটা কম্পনরত থাকবে। এখানে দেখা যাচ্ছে এই যে গতিটা, এটা কিন্তু এক প্রকারের রৈখিক গতি। একটা টান করা তার এরকমভাবে দুটো অবলম্বনে টান করা আছে, এটাকে যদি আমরা কিছুটা টেনে এইভাবে ছেড়ে দিই তাহলে দেখা যাবে যে তারটা এইভাবে দুলতে শুরু করবে। এখন তারের যে কোনো একটা কণা ভাবো, এই কণাটা উপর থেকে নিচে এই বিন্দুর মধ্যে দুলতে থাকবে। তো এটাও একটা এটাও একটা পর্যাবৃত্ত গতি এবং এটা একটা সরল রৈখিক পর্যাবৃত্ত গতি। এবার আমরা দোলন সম্বন্ধীয় কয়েকটি রাশি এখানে সংজ্ঞায়িত করব। প্রথম হচ্ছে পূর্ণ দোলন। পূর্ণ দোলন বলতে কি বোঝায়? ধরা যাক একটা কণা এইভাবে দুলছে, এই পয়েন্টটা হচ্ছে ও পয়েন্ট, এটা হচ্ছে সাম্যাবস্থানের উভয় পার্শ্বে দুলছে, এইভাবে বি পর্যন্ত যাচ্ছে এবং সি পর্যন্ত যাচ্ছে, মানে কণাটা এভাবে কম্পিত আছে, ঠিক আছে, বি থেকে সি এর মধ্যে কম্পনরত অবস্থায় আছে বা দোলনরত অবস্থায় আছে। এখন পূর্ণ দোলন বলতে কি বোঝায়? পূর্ণ দোলন বলতে বোঝায় যে এই যে দোলনের যে পথ, এই দোলনের পথের কোনো একটা বিন্দুতে, দোলনের পথের যে কোনো একটা বিন্দুতে এই দোলনরত কণাটি যেদিকে, তার গতিবেগটা যেদিকে আছে, ওই বিন্দুতে পুনরায় ফিরে এসে গতিবেগটা যদি আবার ওই দিকেই থাকে, তাহলে এই যে ঘটনাটা, এটাকে বলা হয় পূর্ণ দোলন। মানে হচ্ছে কণাটা ধরো যে এই মুহূর্তে এখানে আছে ডি বিন্দুতে, তাহলে কণাটা ডি থেকে বি বিন্দুতে চলে গেল, বি থেকে আবার ফিরে এলো এই পয়েন্টে, কিন্তু পূর্ণ দোলন তখনও হয়নি। কেন? কারণ যাওয়ার সময় গতিবেগের অভিমুখ এদিকে ছিল, কিন্তু যখন এইখানে ফিরে এলো তখন গতিবেগের অভিমুখ এদিকে আছে, তাহলে এটা পূর্ণ দোলন হলো না। পূর্ণ দোলন হতে গেলে ওই আগের পয়েন্টে আবার ফিরে আসতে হবে, কিন্তু গতিবেগের অভিমুখ সেম হতে হবে। অর্থাৎ এই যে কণাটা কি হবে, এই পয়েন্টটাকে অতিক্রম করে সি বিন্দুতে এসে পুনরায় আবার ফিরে গিয়ে যখন ডি বিন্দুতে আসবে তখন পূর্ণ দোলন সম্পূর্ণ হলো। তার মানে ডিবি, বিসি, সিডি এতটা পথ যখন কমপ্লিট হবে তখনই সেটাকে আমরা বলবো পূর্ণ দোলন। তাহলে পূর্ণ দোলনকে যদি একটু ভাষা দিয়ে সংজ্ঞায়িত করতে চাই তাহলে এইভাবে বলতে পারি যে কোনো দোলনরত কণা কোনো একটা বিন্দুতে যেদিকে গতিশীল আছে পুনরায় সেই বিন্দুতে ফিরে এসে সেই দিকেই যদি গতিশীল হয়, তাহলে এই যে ঘটনাটা, এটা হলো পূর্ণ দোলন। বোঝা গেল? তাহলে এটা হলো পূর্ণ দোলন। তাহলে পূর্ণ দোলন যদি আমি সি বিন্দু থেকে স্টার্ট করি, ধরা যাক যে সি বিন্দুতে কণাটা এদিকে গতিশীল আছে, সি বিন্দু থেকে এদিকে যাচ্ছে, গিয়ে আবার পুনরায় ফিরে এলো, এটাই পূর্ণ দোলন হয়ে গেল, তাই না? কারণ ওখান থেকে আবার এদিকে ডাইরেকশন হবে গতিবেগের। আবার ও বিন্দু থেকে যদি যাত্রা শুরু করি, ও বিন্দু থেকে ধরা যাক এদিকে যাচ্ছে, তাহলে ও বিন্দু থেকে বি এ গেল, বি থেকে ও এ ফিরে এলে পূর্ণ দোলন হলো না, সিতে যেতে হবে, দিয়ে আবার ওতে আসতে হবে, তাহলে আবার গতিবেগের অভিমুখ একই হবে,
তাহলে পজিশনও সেম হয়ে গেল, গতিবেগের অভিমুখও সেম হলো, তখন সেটাকে বলবো পূর্ণ দোলন সম্পন্ন হলো। তাহলে পূর্ণ দোলন বোঝা গেল। এবার আমরা ডিফাইন করব দোলন কাল। দোলন কাল, দোলন কাল কি? দোলন কাল হচ্ছে একটা পূর্ণ দোলন সম্পন্ন হতে যে সময় লাগে সেই সময়কে বলা হয় দোলন কাল। ঠিক আছে, তাহলে পূর্ণ দোলন সম্পূর্ণ হতে যে সময় লাগে সেটাই হচ্ছে দোলন কাল। সম্পন্ন হতে যে সময় লাগে তাকে কি বলা হয়? দোলন কাল। দোলন কাল, ঠিক আছে, দোলন কাল। এখন দোলন কালকে কি দিয়ে লেখা হয়, কোন লেটার দিয়ে প্রকাশ করা হয়? ইংরেজি লেটার ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করা হয় দোলন কালকে। এবার আমরা ডিফাইন করব কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি? একক সময়ে কোনো কণা যে কটি পূর্ণ দোলন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক। তাহলে একক সময়ে কোনো কণা যতগুলি পূর্ণ দোলন সম্পন্ন করে তাকে বলা হয় কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্কর সঙ্গে দোলনকালের সম্পর্ক কি হবে? আচ্ছা, কম্পাঙ্কের ডেফিনেশনটা একটু লিখে দিই এখানে। একক সময়ে যতগুলি পূর্ণ দোলন সম্পন্ন করে, যতগুলো পূর্ণ দোলন সম্পন্ন হয় তাকে কি বলা হয়? তাকে কম্পাঙ্ক বলা হয়। কম্পাঙ্ক বলা হয়। একক সময়ে যতগুলি পূর্ণ দোলন সম্পন্ন হয় তাকে বলা হয় কম্পাঙ্ক। কম্পাঙ্ককে ইংরেজি ছোট হাতের এন দিয়ে লেখা হয়। ঠিক আছে, ছোট হাতের এন দিয়ে কম্পাঙ্ককে লেখা হয়। এখন কম্পাঙ্কের সঙ্গে দোলনকালের সম্পর্ক কি? খুব সিম্পল, অ্যারিথমেটিক। দেখো, পাটিগণিত সিম্পল। টি সেকেন্ডে কতগুলি দোলন সম্পন্ন হয়? টি সেকেন্ডে দোলন সম্পন্ন হয় কটি? একটি, তাই না? কারণ টি হচ্ছে টাইম পিরিয়ড বা দোলনকাল। দোলনকাল যে সময়ে একটি পূর্ণ দোলন সম্পন্ন হয় তাকেই তো দোলনকাল বলে। তাহলে ক্যাপিটাল টি হচ্ছে একটি পূর্ণ দোলনের যে সময়। তাহলে ক্যাপিটাল টি সেকেন্ডে দোলন সম্পন্ন হয় কতগুলি? দোলন সম্পন্ন হয় একটি। তাহলে এক সেকেন্ডে দোলন সম্পন্ন হয় কতটি? 1/tt। এখন এটাকেই তো বলা হয় কম্পাঙ্ক, তাই না? এক সেকেন্ডে যতগুলি, একক সময়ে বা এক সেকেন্ডে যতগুলি পূর্ণ দোলন সম্পন্ন হয় তাকেই কম্পাঙ্ক বলা হয়। তাহলে আমরা সম্পর্ক পেয়ে গেলাম n সমান 1/t। বোঝা গেল? এক সেকেন্ডে একটি সংখ্যক পূর্ণ দোলন সম্পন্ন হয়। এখন এক সেকেন্ডে যতগুলি পূর্ণ দোলন সম্পন্ন হয় সেটাকে বলা হয় কম্পাঙ্ক। সুতরাং এখানে আমরা পেয়ে গেলাম n সমান 1/t। ঠিক আছে, এবার আমরা আর একটা টার্ম এখানে রিফাইন করব, সেটা হচ্ছে বিস্তার। কি? বিস্তার বা দোলন বিস্তারও বলা হয়। শুধু বিস্তার বলো, বিস্তার বা অ্যামপ্লিটিউড। বিস্তার কাকে বলা হয়? কোনো দোলনশীল বা কম্পনশীল কণা ম্যাক্সিমাম যত দূরত্ব যায়, কোথা থেকে? সাম্যাবস্থান থেকে। তাহলে সাম্যাবস্থান থেকে কোনো দোলনশীল কণা সর্বোচ্চ যে দূরত্ব যায়, সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যে দূরত্ব যায় সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হয় বিস্তার। তাহলে সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ দূরত্ব, এইটুকুই লিখলাম আমি। সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ দূরত্ব, একে কি বলা হয়? একে বলা হয় বিস্তার। এই যে উদাহরণটা দেখাচ্ছি এখানে বিস্তার কোনটা? OB বা OC, তাই না?
আমরা ধরে নিচ্ছি যে উভয় দিকে একই দূরত্ব গেছে, তাই না? তাহলে বিস্তার হচ্ছে ম্যাক্সিমাম যে দূরত্বটা যাচ্ছে একটা কম্পনশীল কণা, সেটাকে আমরা কি বলছি? বিস্তার। এইখানে তোমরা বলো তো দোলনকালের একক কি হবে? দোলনকাল হচ্ছে সেকেন্ড এককে প্রকাশ করা হয়, টাইম পিরিয়ড বা দোলনকাল সেকেন্ড এককে প্রকাশ করা হয়। তাহলে কম্পাঙ্কটা কি হবে? সেকেন্ড ইনভার্স, তাই না? 1/t আছে, তাহলে সেকেন্ড ইনভার্স হবে, সেকেন্ড ইনভার্স। মানে পার সেকেন্ডে কতগুলো? একটা সংখ্যা পার সেকেন্ড, 10 পার সেকেন্ড, মানে 10 বার কম্পন হচ্ছে 1 সেকেন্ডে, এরকম ব্যাপারটা। তো এই যে পার সেকেন্ড বা সেকেন্ড ইনভার্স, এটাকে আবার বলা হয় হার্জ, হয়াকার বর্গী জয় রেপ, হার্জও বলা হয় এটাকে, ঠিক আছে? তাহলে কম্পাঙ্কের একক হার্জ হয় বা সেকেন্ড ইনভার্স। বিস্তারের একক কি হবে? বিস্তার একটা দৈর্ঘ্য, তাই না? দূরত্ব, এটাকে সেন্টিমিটার বা মিটার এককে প্রকাশ করতে হবে। দেখো আমি বলেছি দোলন আর কম্পন, আমি দেখো বারবার ইউজ করছি এই শব্দ দুটো ইন্টারচেঞ্জেবলি, মানে কখনো দোলন বলছি, কখনো কম্পন বলছি, আবার কখনো দোলন বা কম্পন বলছি। তার মানে কি এই দুটো জিনিস অ্যাকচুয়ালি সেম সেম ম্যাথামেটিক্যালি, ফিজিক্স ওয়াইজ, কনসেপ্ট ওয়াইজ, আইডিয়া ওয়াইজ জিনিসগুলো সেম, একটু ডিফারেন্স আছে। কোথায় কি ডিফারেন্স আমি ওটা এবার বলবো। দোলন আর কম্পনের মধ্যে পার্থক্য কি? দেখো দোলন আর কম্পনের মধ্যে পার্থক্য বলতে ডেফিনেশন একই, যে দোলন আর কম্পন উভয় ক্ষেত্রেই কি হয়? একই পথ বরাবর কম্পনশীল কণাটা যাওয়া আসা করে, টু অ্যান্ড ফ্রো মোশন। দোলন এবং কম্পন উভয়ই হচ্ছে টু অ্যান্ড ফ্রো মোশন। এটা একটা পর্যায়বৃত্ত গতি, কিন্তু একই পথে যাওয়া আসা করছে, এটাকে কি বলা হয়? দোলন বা কম্পন। এখন আমাদের দৈনন্দিন জীবনে আমরা দোলন তাকেই বলি যার মধ্যে এই যে যাওয়া আসাটা কম্পাঙ্কটা কম, যার কম্পাঙ্ক রিলেটিভলি কম, তাকে আমরা কি বলি? দোলন। কিন্তু কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে তাকে আমরা কি বলি? কম্পন। জিনিস সেম, কম্পাঙ্ক বেশি হলে তাকে আমরা বলি কম্পন। সুতরাং এই দুটো জিনিস ইন্টারচেঞ্জেবলি ফিজিক্সে আমরা ব্যবহার করতে পারি, অসুবিধা নেই। তাহলে আমরা এখনো পর্যন্ত দেখলাম বিভিন্ন ধরনের পর্যাবৃত্ত গতি এবং পর্যাবৃত্ত গতি রিলেটেড কতগুলো টার্মস, যেমন হচ্ছে যে বিস্তার কি, পূর্ণ দোলন কি, তারপরে টাইম পিরিয়ড বা পর্যায়কাল কি, বা ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখলাম। এবার আমরা অ্যাকচুয়ালি সরল দোলগতির মধ্যে ঢুকবো। সরল দোলগতির ডেফিনেশন কি? সরল দোলগতি হচ্ছে মূলত এক ধরনের দোলন বা কম্পন, এক ধরনের পর্যাবৃত্ত গতি, ঠিক আছে? তো কি ধরনের এটা পর্যাবৃত্ত গতি? এটা অবশ্য সরল রৈখিক বা রৈখিক পর্যাবৃত্ত গতি। এর বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে এই যে কণাগুলো সরল দোলগতিতে থাকে, এদের উপর এমন একটা বল প্রযুক্ত হয় যে বলটা কি, এদের যে সাম্যাবস্থান থেকে দূরত্বের সমানুপাতিক, অর্থাৎ বলটা হচ্ছে দূরত্বের সমানুপাতিক। এটাকে যদি এক্স বলি তাহলে এই এক্সটা সমানুপাতিক, ঠিক আছে? সাম্যাবস্থান থেকে দূরত্বের সমানুপাতিক বলটা। তাহলে যে কণা সরল দোল গতিতে থাকে তার উপর একটা বল প্রযুক্ত হয়, যে বলটা হচ্ছে কণাটি সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে বলটা, এই বলটা অ্যাকচুয়ালি ক্রিয়া করে এই বস্তুটা আর সরণ যেদিকে ঠিক তার উল্টো দিকে, মানে বস্তুটা এখান থেকে পজিটিভ এক্সের দিকে সরণ হয়েছে, অর্থাৎ এখন এর উপর বলটা কাজ করবে কোন দিকে? এই উল্টো দিকে, ও এর দিকে, সাম্যাবস্থানের দিকে। আবার এইদিকে যখন থাকবে, সাম্যাবস্থান থেকে নেগেটিভ দিকে যখন বস্তুটা থাকবে, তখন বস্তুটার সরণ নেগেটিভ, তখন বস্তুটার উপর বলটা যেটা কাজ করবে সেটা কাজ করবে আবার সাম্যাবস্থানের দিকে, অর্থাৎ পজিটিভ দিকে। তাহলে কি বোঝা গেল? যে ফোর্সটা অ্যাকচুয়ালি প্রপোর্শনাল টু -x, ফোর্সের মানটা এক্স এর প্রপোর্শনাল, কিন্তু ফোর্সটা ওভারঅল মান এবং দিক সহ যদি বলি F প্রপোর্শনাল টু -x, অর্থাৎ F ইকুয়াল টু -k ইন্টু এক্স। একটা কনস্ট্যান্ট কে, এই কনস্ট্যান্টটাকে কি বলা হয়? বল ধ্রুবক। তাহলে দুটো পয়েন্ট
আমাদের মাথায় রাখতে হবে সরল দোলক এর দুটো বৈশিষ্ট্য মেন। নাম্বার 1 হচ্ছে সরল দোল গতিতে যে কণাটি আছে সেই কণাটির উপর একটা রিস্টোরিং বা প্রত্যানয়ক বল, কি বল? প্রত্যানয়ক বল কাজ করে। প্রত্যানয়ক বল কাজ করে যে বলটার মান হচ্ছে বস্তুটির সাম্যাবস্থান থেকে সরণের সমানুপাতিক এবং এই বলটার দিক সর্বদা সাম্যাবস্থানের দিকে। ঠিক আছে, এই দুটো পয়েন্ট হচ্ছে মেন। এই দুটো পয়েন্ট যদি কোনো পর্যাবৃত্ত গতি স্যাটিসফাই করে তাহলে সেই পর্যাবৃত্ত গতিকে আমরা কি বলতে পারি? সরল দোল গতি বলতে পারি। তাহলে এবার আমরা দেখব সরল দোলগতির সমীকরণ। সরল দোলগতির সমীকরণ, সরল দোলগতির সমীকরণ। এটা একটা সরল দোলগতির সমীকরণ, F - kx। এটাকে একটা সরল দোলগতির সমীকরণ বলা যায়। ঠিক আছে, এই সমীকরণটা যে কণার উপর প্রযোজ্য হবে সেই কণাটা সরল দোলগতিতে থাকবে, আমরা বললাম অলরেডি। এখন এফ এর জায়গায় যদি আমরা এম এ বসাতেই পারি, ফোর্স মাস ইন্টু অ্যাক্সিলারেশন, বা এ সমান -k/m ইন্টু এক্স। এখন এই যে -k/m, এই যে k/m, এই k/m এটা একটা কোনো কনস্ট্যান্ট, কোনো নাম্বার, এটাকে আমরা আরেকটা নাম্বারের স্কোয়ারের ফর্মে লিখতেই পারি, কোনো অসুবিধা নেই, তাই না? এই নাম্বারটা যেটা রুট সেটাই ওমেগার মান হবে, অর্থাৎ ওমেগা সমান কত? ওমেগা সমান হবে √k/m। এইভাবে আমরা একটা কনস্ট্যান্ট আবার ডিফাইন করছি। সমান তাহলে আমরা লিখতে পারি a সমান -ω²x। এটাও একটা ফর্ম, যে ফর্মে আমরা সরল দোলগতির সমীকরণ লিখি। তাহলে 1 নম্বরটাও হচ্ছে সরল দোলগতির সমীকরণ, 2 নম্বরটাও একটা পপুলার সরল দোলগতির সমীকরণ। ঠিক আছে, এটা ছাড়াও আরও অন্যান্য সরল দোলগতির সমীকরণ আছে, যেমন সরল দোলগতির অবকল সমীকরণ। এবার আমরা কি লিখব? সরল দোলগতির অবকল সমীকরণ। সরল দোলগতির অবকল সমীকরণ। এখন আমরা ভি সমান কি জানি? ভি সমান হচ্ছে dx dt, তাই না? ভি সমান dx dt। আবার এ সমান কি? এ সমান হচ্ছে কি? এ সমান dv dt, অর্থাৎ আমরা বলতে পারি d²x dt², ডাবল ডেরিভেটিভ হবে x এর। এটাকে আমরা ত্বরণের জায়গায় কি লিখতে পারি? d²x/dt²। তাহলে অবকল সমীকরণটা কি হবে? ত্বরণের জায়গায় এটা লিখে দিতে হবে, d²x/dt² সমান -ω²x। এটাও একটা সরল দোলগতির সমীকরণ। এটা সরল দোলগতির অবকল সমীকরণ বলা হয়। ঠিক আছে, ঠিক আছে স্যার অ্যান্ড ম্যাম। এইবার এই যে সরল দোলগতির অবকল সমীকরণ, এটার আমরা সমাধান বের করব। ঠিক আছে, এর আমরা সমাধান বের করব। তো সরল দোলগতির সমীকরণ কি? d²x/dt² -ω²x। এই ধরনের ইকুয়েশনকে বলা হয় লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তোমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা নিশ্চয়ই শিখেছো বা শিখবে আর কি। তো আমি এখানে বলে দিচ্ছি কিভাবে সলভ হয়। সর্বপ্রথম হচ্ছে আমি তোমাদেরকে যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে d²x/dt² সমান -ω²x। এটা সরল দোলগতির সমীকরণ। প্রথমত জেনে নাও তোমরা কোথা থেকে আসছে। বললাম f সমান -kx থেকে আসছে। এইটার সাধারণ সমাধান হচ্ছে কি? ডাইরেক্ট মনে রাখবে a sin ωt প্লাস আলফা। এটা হচ্ছে সাধারণ সমাধান, মানে এটা সব থেকে সাধারণ সমাধান। এইখান থেকে বাকি সমস্ত স্পেশাল সমাধান পাওয়া যাবে, কিন্তু এই ইকুয়েশনটার এটা হচ্ছে সব থেকে সাধারণ সমাধান। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ সমাধান। তাহলে তোমরা ডাইরেক্ট এইটার এই সমাধানটা মনে রাখবে।
এবার এই সমাধানটা আসছে কিভাবে যদি বলো, তাহলে কিছুটা এখানে দেখানো যেতে পারে। ঠিক আছে, তোমরা মনে রেখে দেবে, এটাই তোমাদের কাজে লাগবে। তোমাদের এই ডেরিভেশনটা অত আসে না, ঠিক আছে, কাজেও লাগে না, তোমাদের 11-এর যে স্কোপ সেখানে খুব একটা আসে না, তবুও আমরা করে একবার দেখাচ্ছি। এইটা যেহেতু একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এর সমাধান হয় ট্রায়াল সলিউশনের মাধ্যমে। এই জিনিসগুলো কেন হয় এই ব্যাপারে থিওরি তোমাদের আরও জানতে হবে, পড়তে হবে, সেটা ম্যাথামেটিক্সের বিষয়, কিন্তু কি এদেরকে সলভ করতে হয় ট্রায়াল সলিউশনের মাধ্যমে। এবং ট্রায়াল সলিউশনটা এই ফর্মে নিতে হয়, e⁻pt, ঠিক আছে, x সমান e⁻pt, একটা ট্রায়াল সলিউশন। তাহলে dx/dt সমান কি, dx/dt সমান p, এই যে পাওয়ার একটা সামনে আসবে, তোমরা জানো এটা ডেরিভেটিভ করতে এইটা হয়, তাই না? আবার আরেকবার যদি ডেরিভেটিভ করি d²x/dt², তাহলে কত আসবে, আরেকটা p বেরিয়ে আসবে, মানে p² e⁻pt। এবার ট্রায়াল সলিউশনটা ওখানে বসাতে হবে মেন ইকুয়েশনে। যদি বসাই আমরা, তাহলে লেফট সাইডে কত পাচ্ছি, p² e⁻pt সমান কত, -ω² e⁻pt। বোথ মানে এই সাইডটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কত পাচ্ছি, p² +ω² e⁻pt সমান 0। ঠিক আছে, ঠিক আছে, আবার ওই পাশে নিয়ে চলো, না নিয়ে এলেও হতো, -ω², p² সমান -ω²। ঠিক আছে, এখন তোমরা কে কে জানো বলো, -1 সমান আমরা i² লিখতে পারি, কারণ i সমান কত, √(-1), তাহলে i² যদি করি তাহলে আমরা কত পাবো, -1। তাহলে এইখানে আমরা বসাচ্ছি p² সমান i² ω²। তাহলে p সমান কত পাবো, p সমান +-iω। তাহলে p এর দুটো আমরা সলিউশন পেলাম, p হচ্ছে +iω এবং -iω। এইরকম যখন দুটো সলিউশন আসে, তখন জেনারেল সলিউশনটা এইভাবে হয়। জেনারেল সলিউশনটা কি হয়, x a' sin ωt প্লাস b' cos ωt। এটা হচ্ছে সাধারণ সমাধান। ঠিক আছে, এই যে iω পেলাম, iω যদি আমরা পাই, তাহলে শুধু ওমেগাটা সাইনে থাকবে, আবার কসে একটা ওমেগা থাকবে। এটা হচ্ছে সাধারণ সমাধান। যদি আমরা এইভাবে দুটো মান পাই, তাহলে একটা কস একটা সাইন দুটো থাকবে। ঠিক আছে, এটা হয় সাধারণ সমাধান। এখন এই যে a' আমরা কোনো একটা সংখ্যা, তার cos θ sin ωt, আর b' এর জায়গায় আমরা কি বসাচ্ছি, আবার a sin θ cos ωt। তাহলে এখানে ব্র্যাকেটে আমাদেরকে লিখতে হবে, আমরা কি ধরলাম, এখানে লিখছি a' সমান ধরলাম a cos θ, আর b' সমান কি ধরলাম, a sin θ। তোমাদের কি ডাউট হচ্ছে যে স্যার এটা কি ধরা যাবে? এটা ধরা যাবে, এ এবং থিটার একটা নির্দিষ্ট মান হতে হবে। সেই ক্ষেত্রে কি মান হতে হবে সেটা আমরা এখানে সাইডে বের করে দেখাচ্ছি। দেখো a'² প্লাস b'² যদি করি, a'² প্লাস b'², তাহলে রাইট সাইডে a² cos² θ প্লাস a² sin² θ, a² যদি কমন নিই, cos² θ প্লাস sin² θ, শুধু a² থাকবে। অর্থাৎ আমরা কি পাচ্ছি, এটা কেমন নিতে হবে, এটা নিতে হবে এরকম, √a'² প্লাস b'², এরকম যদি নিই। দ্বিতীয়ত থিটাটা কেমন নিতে হবে, এইটা বা এটা করো, তাহলে হচ্ছে a sin θ বা a cos θ, a কেটে যাবে, তাহলে tan θ সমান কত, b'/a'। অতএব থিটাটাকে কত নিতে হবে, tan ইনভার্স b'/a'। তাহলে আমরা যদি a এর মান √a'² প্লাস b'² নিই, আর থিটার মান যদি tan ইনভার্স b'/a' নিই, তাহলে আমরা a' এর জায়গায় a cos θ আর b' এর জায়গায় a sin θ লিখতে পারি। প্রমাণ করে দেখালাম আমি। তাহলে a কমন যদি নিই এই দুটো থেকে, তাহলে আমরা কি পাচ্ছি, sin a cos b প্লাস cos a sin b, তাই না?
তাহলে এটা সাইন এ প্লাস বি এর সূত্র, সাইন ওমেগা টি প্লাস থিটা। এটা হচ্ছে কি জেনারেল সমাধান। দেখো আমি ডাইরেক্ট লিখেছিলাম যে এক্স সমান সাইন ওমেগা টি প্লাস আলফা, ওমেগা টি প্লাস আলফা, থিটা লিখেছি, এগুলোকে আমরা থিটার জায়গায় আলফা লিখতে পারি, অসুবিধা নেই। আলফাই রাখো, সেমই রাখো, আলফা, এগুলো আলফা, এগুলোকে আলফা করে দাও, তাহলে এগুলোকে আলফা করে দাও, কনস্ট্যান্ট এক কথায় আলফা আলফা, ঠিক আছে। তাহলে এ সাইন ওমেগা টি প্লাস আলফা, এটা হচ্ছে জেনারেল সলিউশন। তাহলে এই যে অবকল সমীকরণ সরল দোলগতির, তার জেনারেল সমাধান হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস আলফা। তোমাদের যদি এতগুলো সলিউশনের স্টেপ দেখার বা মনে রাখার ইচ্ছা না থাকে বা কষ্ট হয় মনে রাখতে, তাহলে তোমরা ডাইরেক্ট এটা মনে রাখবে, ঠিক আছে, যে এটার সাধারণ সমাধান হয় এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা। আমার গলা একটু জ্বালা করছে, কিন্তু কিছু করার নেই, আমাকে এটা কমপ্লিট করতে হবে। তাহলে আমরা কি দেখলাম, যে সরল দোলগতির অবকল সমীকরণটা হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেখানে ওমেগা সমান কি, ওমেগা সমান রুট ওভার কে বাই এম, তাই না। এটা হচ্ছে অবকল সমীকরণ সরল দোলগতির, এবং এর সাধারণ সমাধান কি দেখলাম, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা। এখন দুটো বিশেষ ক্ষেত্র আমরা দেখব। যখন আলফা সমান কত, যখন আলফা সমান 0, তখন ইকুয়েশনটা কি দাঁড়াবে, তখন ইকুয়েশনটা দাঁড়াবে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। আর আলফা যখন পাই বাই 2, তখন ইকুয়েশনটা কত দাঁড়াবে, এক্স সমান কি হবে, এ সাইন পাই বাই 2 প্লাস থিটা, কস থিটা হয়ে যায়, তার মানে কি হবে কস ওমেগা টি, কস ওমেগা টি, তাই না। এটা একটা বিশেষ ক্ষেত্র, এটা আর একটা বিশেষ ক্ষেত্র। এটা কখন হচ্ছে, যখন আলফা 0, এটা কখন হচ্ছে, যখন আলফা পাই বাই 2। এখন দেখো এক্স ইকুয়াল টু যখন এ সাইন ওমেগা টি, তখন অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 এক্স এর মান কত, অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 এক্স এর মান হবে 0, কারণ সাইন টি 0 মানে ওমেগা টি 0 মানে সাইন 0 0 মানে এক্স ইকুয়াল টু 0 হবে, তাই না। তাহলে অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 এক্স ইকুয়াল টু 0 মানে এই যে সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু হচ্ছে, এই যে সরল দোলগতিটা, এই সরল দোলগতিটার সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু হচ্ছে, তাই না। এটার ক্ষেত্রে দেখো অ্যাট টাইম টি ইকুয়াল টু 0 কি হবে, ওমেগা টি 0 মানে কস 0 1, তাহলে এক্স এর মান কত হবে এ। অর্থাৎ এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি যাত্রা শুরু হচ্ছে কণাটার এই পয়েন্ট থেকে, অর্থাৎ যে টাইমে, যে সময় আমি গণনা শুরু করছি, আমার সময়ের গণনা শুরু করছি যখন, তখন আমরা কণাটাকে কোথায় দেখছি, বি পয়েন্টে দেখছি। যদি এরকম হয় তাহলে আমাদের যে সমীকরণটা হবে সরল দোলগতি, সেটা এটা নিতে হবে, বোঝা গেল। তাহলে সরল দোলগতি কোথা থেকে স্টার্ট হচ্ছে সেটা নির্ভর করছে কিসের উপর, আলফার মান কত তার উপর। উল্টোভাবে বলা যায় যে যদি কণাটা এই বিন্দু থেকে স্টার্ট করে, তাহলে আমরা আলফার মান 0 বসাবো, আর যদি কণাটা এই বিন্দু থেকে স্টার্ট করে, তাহলে আমরা আলফার মান পাই বাই 2 বসাবো। এবার কণাটা এর মিডিলে যে কোনো একটা বিন্দু থেকে স্টার্ট করতে পারে, এবার যে কোনো বিন্দুর ক্ষেত্রে এই আলফার মান বিভিন্ন রকম হতে পারে, 0 এবং পাই বাই 2 এর মাঝে বিভিন্ন রকম মান হতে পারে। যদি এখান থেকে স্টার্ট হয়, এখান থেকে এর কোনো একটা পয়েন্ট থেকে যদি স্টার্ট হয়, তাহলে অন্যান্য মান হতে পারে, ঠিক আছে। তাহলে আলফার বিভিন্ন মান অনুযায়ী কণাটা কোন জায়গা থেকে সরল দোলগতি শুরু হচ্ছে সেটা আমরা জানতে পারি। তাহলে আলফার নির্দিষ্ট মান অনুযায়ী সরল দোলগতি কোনখান থেকে স্টার্ট হচ্ছে সেটা আমরা বলতে পারি, ঠিক আছে। বা সরল দোলগতি কোথা থেকে স্টার্ট হচ্ছে সেই অনুযায়ী আলফার মানটা নির্ধারিত হবে। এখন সরল দোলগতির সঙ্গে সমবৃত্তীয় গতির কি কানেকশন আছে সেটা আমরা দেখব। মানে সমবৃত্তীয় গতির সঙ্গে সরল দোলগতিকে কানেক্টেড করা যায় কিভাবে, আমরা একটা সিম্পল যন্ত্রের সাহায্যে এই জিনিসটা বুঝতে পারবো। ধরা যাক যে এরকম একটা কোনো চাকতির মতো কিছু একটা ঘুরছে এইভাবে,
ঠিক আছে। এখন এর পরিধির উপর কোনো একটা পয়েন্ট থেকে একটা দণ্ড এইভাবে যুক্ত আছে, ঠিক আছে। কার সঙ্গে যুক্ত আছে দণ্ড? ধরে নাও যে এইভাবে একটা সিলিন্ডার আছে, ঠিক আছে। সিলিন্ডারের মধ্যে এইখানে একটা আছে কি পিস্টন, এইখানে একটা পিস্টন লাগানো আছে, পিস্টনের এখানে হাতলের সঙ্গে এইভাবে লাগানো আছে। মানে কি, এটা যখন ঘুরপাক খাবে, এটা যখন এইদিকে এগিয়ে আসবে, এই পয়েন্টে আসবে, তখন এই যে পিস্টনটা, এই পিস্টনটাও এগিয়ে আসবে, তখন কি হবে, এইরকম হবে অনেকটা, তাই না? এইরকম কোনো একটা জায়গাতে এগিয়ে আসবে। আবার এটা ঘুরতে ঘুরতে যখন এইখানে আসবে, এই পয়েন্টটা, তখন পিস্টনটাকে ঠেলতে ঠেলতে এইখানে কোথাও নিয়ে চলে যাবে। বোঝা যাচ্ছে? আশা করি বোঝা যাচ্ছে যে এই যে পয়েন্টে আর এই পয়েন্টে এই যে দণ্ডটা নড়াচড়া করতে পারে, মানে এখানে টাইট করে ঝাল করে দেওয়া নেই, এখানে হালকা ভাবো যে গ্রিজ দিয়ে নড়াচড়া করতে পারে, এরকমভাবে রাখা হয়েছে। তাহলে এটা যখন ঘুরবে তখন কি হবে, এর সঙ্গে সঙ্গে এগিয়ে আসবে তো এটা, তাই না? এইখানে যখন আসবে তখন এইখানে চলে আসবে, আবার যখন এটা ঘুরতে ঘুরতে এইখানে আসবে তখন এইদিকে ঠেলবে। অর্থাৎ এর রেডিয়াস যদি ডায়ামিটার যদি আর হয়, তাহলে এইটার আর এটার মাঝের গ্যাপটা কত হবে, আর হবে। বোঝা যাচ্ছে? তাহলে একটা সমবৃত্তীয় গতির সঙ্গে একটা রৈখিক গতিকে আমরা কানেক্টেড করতে পারি এইভাবে সম্পর্কিত, দেখতেই পাচ্ছি আমরা যে সম্পর্কিত করা যেতে পারে, তাই না? এবার আমরা এটাকে জ্যামিতিকভাবে দেখব। এটাতে যান্ত্রিকভাবে দেখলাম যে একটা বৃত্তীয় গতিকে একটা রৈখিক গতির সঙ্গে যুক্ত করা যেতে পারে, কানেক্টেড করা যেতে পারে, তাই না? একটা সিলিন্ডারের মধ্যে মূলত এরকমই মেকানিজম থাকে। ইঞ্জিনের মধ্যে একটা সিলিন্ডারের ভিতরে পিস্টন রৈখিক গতিতে থাকে, কিন্তু চাকাকে ঘোরানো হয় কিছুটা এই ধরনের মেকানিজমের মাধ্যমে, ঠিক আছে। এটা বেসিক মেকানিজম, যে একটা রৈখিক গতিকে আমরা বৃত্তীয় গতিতে কনভার্ট করতে পারি। সিমিলারলি একটা বৃত্তীয় গতির সঙ্গে একটা রৈখিক গতিকে আমরা কানেক্ট করতে পারি। যান্ত্রিক একটা ব্যবস্থাপনার মাধ্যমে দেখালাম। এবার জ্যামিতিকভাবে আমরা বিষয়টা দেখি, ঠিক আছে। ধরো যে এরকম একটা বৃত্তাকার পথে কোনো একটা কণা ঘুরছে, ঠিক আছে। একটা কণা বৃত্তাকার পথে ঘুরছে, আমরা একটা ডায়ামিটার এই সোজা ভাবলাম, ঠিক আছে। এখন এই যে কণাটা এইখানে আছে, ধরো এই অ্যাঙ্গেলটা থিটা, এই যে কণাটা আছে, ধরো যে ওমেগা কৌণিক বেগে ঘুরছে। ওমেগা কৌণিক বেগে যদি ঘোরে, আমরা জানি বৃত্তীয় গতি থেকে যে সমবৃত্তীয় গতির ক্ষেত্রে তার যে ত্বরণ, অভিকেন্দ্র ত্বরণ বলা হয়, তাই না? বৃত্তাকার পথে কোনো কণাকে ঘোরাতে গেলে একটা তার মধ্যে ত্বরণ দিতে হয়, সেই ত্বরণটার নাম হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ, তাই না? অভিকেন্দ্র ত্বরণ এর মান কত হয় মনে আছে? অভিকেন্দ্র ত্বরণের মান হচ্ছে ওমেগা স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর, তাই না? তার মানে কেন্দ্রের দিকে একটা ত্বরণ কাজ করছে যার মান হচ্ছে ওমেগা স্কোয়ার আর। আবার দেখো এই পয়েন্টটার যে কোঅর্ডিনেট, সেটাকে এক্স ওয়াই বলো, এই মানটা কি হবে? এই মানটা হবে এক্স, তাই না? এই উচ্চতাটা হবে ওয়াই। এই যে রেডিয়াসটাকে যদি আর বলি, তাহলে এক্স সমান কত হবে? এক্স সমান হবে আর কস থিটা, তাই না? এক্স সমান আর কস থিটা। এখন এই যে ত্বরণটার কথা বললাম এক্ষুনি আমরা, এই ত্বরণটা কোন দিকে কাজ করছে? ভিতরের দিকে। তাহলে এক্স উপাংশটা কত হবে? এক্স উপাংশটা হবে ত্বরণের কত হবে? ওমেগা স্কোয়ার আর কস থিটা, তাই না? ভিতরের দিকে ভাবো, এইখান থেকে আমি ড্র করছি, এইটা ধরো যে ওমেগা স্কোয়ার আর, এইদিকে এইটা থিটা, এই অ্যাঙ্গেলটা সেম হবে অ্যাঙ্গেল থিটা। তাহলে এর এক্স উপাংশ কত? ওমেগা স্কোয়ার আর কস থিটা, এইদিকে হবে উপাংশটা, এই অংশটা, তাই না? তাহলে ওমেগা স্কোয়ার আর কস থিটাটা হচ্ছে কি মাইনাস এক্সের দিকে, আর এক্স হচ্ছে আর কস থিটা। অর্থাৎ আমরা কি পাচ্ছি? এই যে এটা ত্বরণটা, কার ত্বরণ? এটা এই পয়েন্টটার ত্বরণ, বা এই যে পয়েন্টটার এক্স কোঅর্ডিনেটটার ত্বরণ,
এক্স কোঅর্ডিনেটটার ত্বরণ কত পাচ্ছি, ওমেগা স্কোয়ার আর কস থিটা, কিন্তু কোন দিকে, মাইনাস এক্সের দিকে, তাই না, ওই জন্য মাইনাস সাইন একটা দিচ্ছি। তাহলে ওমেগা স্কোয়ার আর কস থিটার জায়গায় আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস এক্স। তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটাই তো আমাদের সরল দোলগতির ডেফিনেশন, তাই না। তাহলে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে এই যে ত্বরণটা কণার, এই ত্বরণের এক্স অক্ষ বরাবর উপাংশ আর এই যে কণাটার এক্স কম্পোনেন্ট, পজিশনের এক্স কম্পোনেন্ট, এই দুটোর মধ্যে রিলেশন কেমন, এই দুটোর মধ্যে রিলেশন দেখা যাচ্ছে এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তাই না। তো এটাই তো হচ্ছে সরল দোলগতির সমীকরণ। তাহলে কি দেখা যাচ্ছে এখানে, যে কোনো সমবৃত্তীয় গতিশীল কোনো সমবৃত্তীয় গতিশীল কণা আর যে তোমার কোনো একটা ব্যাসের উপর লম্ব অবিলম্ব, সে অবিলম্বের পাদবিন্দুটা কি সরল দোলগতি সম্পন্ন হবে। এটা যখন ঘুরবে তখন কণাটা আসবে, যখন এইখানে আসবে তখন কণাটা এইখানে, আবার যখন এদিকে যেতে শুরু করবে এই কণাটা এইভাবে যাওয়া আসা করছে। তাহলে এইটা হচ্ছে সরল দোলগতিতে আছে, তাই না। তাহলে এইভাবে আমরা সরল দোলগতির সঙ্গে কৌণিক গতিবেগের রিলেশন, এই সরল দোলগতির সঙ্গে আমরা একটা সমবৃত্তীয় গতির রিলেশন তৈরি করতে পারি। এবার আমরা দেখব সরল দোলগতি সম্বন্ধীয় কয়েকটি রাশি। প্রথমত সরল দোলগতির যে সমাধান আমরা দেখলাম, সেইখান থেকে আমরা ডাইরেক্ট পেয়ে যাচ্ছি কি, সরণ, তাই না। এক্স এর মান পাচ্ছি কত, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা। এটাই হচ্ছে সরল দোলগতির যে অবকল সমীকরণ, তার সাধারণ সমাধান। মানে এটাও একটা সরল দোলগতির ইকুয়েশন বা সরল দোলগতির সমীকরণ বলা যায়। তো এখানে ডাইরেক্ট আমরা সরণ পাচ্ছি, সরণের মান কত, এ সাইন ওমেগা টি প্লাস আলফা। এইখানে দুটি বিশেষ ক্ষেত্র দেখব আমরা, দুটি বিশেষ ক্ষেত্র। নাম্বার ওয়ান হচ্ছে, যদি আমরা আলফার মান 0 বসাই তাহলে আমাদের এই যে সরণটা কত হবে, সরণ হবে এ সাইন ওমেগা টি, তাই না। তাহলে আমরা সাইন ফাংশন পাচ্ছি। এটা কেমন, এইটা হচ্ছে এরকম, দেখো এই যে সরল দোলগতিটা, ও বিন্দুটা ধরো সাম্যাবস্থান, বি থেকে সি এর মধ্যে কণাটি সরল দোলগতিতে আছে যদি আমরা ধরে নিই, তাহলে দেখো এই জিনিসটা, এই ইকুয়েশনটাকে কোন ধরনের অ্যাকচুয়ালি সরল দোলগতিকে বোঝাচ্ছে। দেখো যখন টাইম টি ইকুয়াল টু 0 তখন এক্স ইকুয়াল টু 0, মানে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু হচ্ছে সরল দোলগতিটার। তাহলে এইটা এমন একটা ইকুয়েশন যে ইকুয়েশনের মাধ্যমে সরল দোলগতিকে বোঝানো হচ্ছে, কিন্তু এই ইকুয়েশনটা বোঝাচ্ছে সেই সরল দোলগতিকে যা যাত্রা শুরু হচ্ছে সাম্যাবস্থান থেকে। মানে সাম্যাবস্থানে যখন ছিল তখন আমরা টাইম কাউন্ট শুরু করেছি, ঠিক আছে। কিছুক্ষণ সময় পরে যখন ওমেগা টি এর মান বাড়তে বাড়তে ওমেগা টি 90 ডিগ্রি হবে, তখন এক্স ইকুয়াল টু এ হবে, মানে এই পয়েন্টে আসবে ওই টাইমে। তার মানে 0 থেকে ওদিকে যাচ্ছে। আবার 2 নম্বর ক্ষেত্র দেখো, যখন আলফা ইকুয়াল টু π/2, তখন আমার মেইন যে ইকুয়েশন সেটা কি হবে, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস π/2। এখন সাইন π/2 প্লাস থিটা মানে কস থিটা, তাহলে আমরা কি পাচ্ছি, সাইন লিখে দিচ্ছি একবার, এ সাইন ওমেগা টি প্লাস π/2 সমান কি আমরা পাবো, এ কস ওমেগা টি। এখন এ কস ওমেগা টিটা কেমন সরল দোলগতিকে প্রকাশ করছে, দেখো যখন টাইম টি ইকুয়াল টু 0 তখন ওমেগা টি 0, কস 0 এর মান কত, কস 0 এর মান হচ্ছে 1, তার মানে এক্স ইকুয়াল টু এ। তাহলে টাইম টি ইকুয়াল টু 0 যখন, তখন এক্স এর মান হচ্ছে এ। অর্থাৎ এই ক্ষেত্রে যাত্রা শুরু হচ্ছে কোথা থেকে, এই ক্ষেত্রে যাত্রা শুরু হচ্ছে এ পয়েন্ট থেকে, এক্স এর মান এ যখন টাইম টি ইকুয়াল টু 0, তাই না। তাহলে যখন এইখান থেকে যাত্রা শুরু হচ্ছে লাস্ট পয়েন্ট থেকে, তখন তাকে আমরা কোসাইন ফাংশন দিয়ে প্রকাশ করতে পারি। আর যখন এই সাম্যাবস্থান থেকে শুরু হচ্ছে তখন আমরা সাইন ফাংশন দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এইখান থেকে তোমরা একটা আইডিয়া পাচ্ছ যে এই যে জেনারেল সলিউশন, এই জেনারেল সলিউশনে যে আলফাটা আছে, এই আলফাটার বিভিন্ন মানের উপর ভিত্তি করে যাত্রাটা কোন বিন্দু থেকে শুরু হচ্ছে সেটা নির্দেশ করা যায়, ঠিক আছে। 0 ধরলে হচ্ছে সাম্যাবস্থান,
আর যদি আমরা π/2 বসাই আলফার মান, তাহলে হচ্ছে অন্তিম বিন্দু এ প্লাসে পজিটিভ দিকের এ থেকে যাত্রা শুরু হচ্ছে এবং বিভিন্ন মানের জন্য আলফার বিভিন্ন মানের জন্য গতিবেগটা বিভিন্ন বিন্দু থেকে স্টার্ট হচ্ছে, এরকম আর কি ধরা যায়। ঠিক আছে, অর্থাৎ একটা সরল দোল গতি সম্পন্ন কোনো একটা কণার প্রাথমিক অবস্থান অনুযায়ী আলফার মান নির্ধারিত হয়। যদি প্রাথমিক অবস্থানটা সাম্যাবস্থান হয় তাহলে আলফার মান ধরতে হবে 0। যদি প্রাথমিক অবস্থানটা অন্তিম অবস্থান পজিটিভ সাইডে সর্বোচ্চ দূরত্বে হয় তাহলে সেটা কি হবে, আমাকে সেই ক্ষেত্রে আলফার মান ধরতে হবে π/2। ঠিক আছে, তাহলে আমরা সরণের ব্যাপারে এটা জানলাম। এইবার আমরা যাব গতিবেগ। সরণ, এবার দেখব গতিবেগ। তাহলে সরল দোলগতি সম্বন্ধীয় কয়েকটা রাশির ব্যাপারে আমরা জানছি। প্রথমে জানলাম সরণের কথা জানলাম। এবার আমরা ঢুকবো কোথায়, গতিবেগ। গতিবেগের বিষয়ে এবার আলোচনা করব। গতিবেগ, আবার আমি সাধারণ সমাধানটা লিখছি। সাধারণ সমীকরণ x = a sin ওমেগা টি প্লাস আলফা, তাই না? এখন আমরা ভি সমান কি জানি, ভি সমান dx dt সমান, একবার যদি ডেরিভেটিভ করি তাহলে সাইন আছে কস হয়, আর এই যে এখানে ওমেগা টি আছে তাহলে ওমেগা একটা বেরিয়ে আসবে, তাহলে আমরা পাবো এ ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা, এটাই ভেলোসিটি, তাই না? এখন এই যে ইকুয়েশন 1টা দেখছো, এই ইকুয়েশন 1 থেকে আমরা কি পাবো, এই সাইডে আমি করছি। ইকুয়েশন 1 থেকে আমরা কি পাবো, ইকুয়েশন 1 থেকে দেখো আমরা পাবো সাইন ওমেগা টি প্লাস আলফা সমান x/a, তাই না? x/a সাইন ওমেগা টি প্লাস আলফা। বোথ সাইডকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে এটা পাবো, করা যাবে। ইকুয়েশনের বোথ সাইডকে স্কোয়ার করে দিলাম। এবার বোথ সাইডকে অন মাইনাস এইভাবে লিখলাম, অন মাইনাস সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা সমান অন মাইনাস x²/a², তাই না? এখন অন মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি, কস স্কোয়ার থিটা, কারণ আমরা কি জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে অন মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা। কস স্কোয়ার ওমেগা টি প্লাস আলফা বসিয়ে দিলাম, পুরোটা থিটা ভাবো, তাহলে আমরা কত পেলাম, a² মাইনাস x²/a², অর্থাৎ কস ওমেগা টি প্লাস আলফা সমান কত, √a² মাইনাস x² প্লাস মাইনাস। এইখানে আমরা কস ওমেগা টি প্লাস আলফার মানটা বসিয়ে যদি দিই তাহলে কত পাবো, এ ওমেগা প্লাস মাইনাস আছে একটা, √a² মাইনাস x²/a²। এই স্কোয়ারটা যদি বাইরে নিয়ে আসি তাহলে এ বেরোবে, নিচে এ উপরে কেটে যাবে, তাহলে শুধু প্লাস মাইনাস ওমেগা √a² মাইনাস x²। তাহলে এটা হচ্ছে গতিবেগের রাশিমালা, তাই না? এইখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এক্স এর মান যখন বাড়ছে সাম্যাবস্থান থেকে, এক্স এর মান পজিটিভ দিকে গেলেও বাড়ছে, তাহলে x² এর মান বাড়বে, স্কোয়ার আছে এখানে যেহেতু, পজিটিভ দিকে গেলেও বাড়বে, অর্থাৎ এই যে ভি এর মানটা কমবে। মানে এক্স এর মান যখন 0 তখন ভি এর মান ম্যাক্সিমাম, ভি এর ম্যাক্সিমাম মান, আর এক্স এর মান যত বাড়তে থাকবে ভি এর মান কমবে, কারণ এখানে মাইনাস x² আছে, তাই না? সিমিলারলি এই নেগেটিভ দিকেও যদি বাড়ে তবুও এখানে x² তো বাড়বে, তার মানে ভিটা কনস্ট্যান্টলি কমছে, a² থেকে ওটা মাইনাস হয়ে যাচ্ছে, যত বাড়বে এদিকেও ভি এর মান তত কমবে। তাহলে বোঝা যাচ্ছে কি, ভি এর মান ম্যাক্সিমাম কখন হচ্ছে, ভি ম্যাক্স কখন হচ্ছে, প্লাস মাইনাস ওমেগা, যখন x = 0, ওমেগা এ, ওটা 0 বসালে √a², তাহলে প্লাস মাইনাস ওমেগা এ। প্লাস ওমেগা এ কখন হবে, যখন এদিকে যাবে, রাইট ডাইরেকশনে যাবে, যখন এক্স এর পজিটিভ ডাইরেকশনে যাবে তখন তাকে আমরা কি ধরবো, তখন তাকে আমরা ধরবো প্লাস ওমেগা এ। আবার যখন রিটার্ন আসবে এক্স এর উল্টো দিকে যাবে তখন মাইনাস ওমেগা এ। এই ভ্যালুটা হচ্ছে ভেলোসিটির ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে সরল দোলগতি সম্পন্ন একটা কণার গতিবেগ কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, গতিবেগটা ম্যাক্সিমাম হচ্ছে যেখানে x = 0 অর্থাৎ সাম্যাবস্থানে, এবং সাম্যাবস্থান থেকে যত দূরে যাচ্ছে উভয় দিকে গতিবেগের মানটা তত কমছে, তাই না? তাহলে এটা হচ্ছে সরল দোলগতির একটা বিশেষ বৈশিষ্ট্য। ভি মিনটা কি হবে,
ভি মিন। মিনিমাম কখন হবে? এক্স এর ম্যাক্সিমাম যদি ভ্যালু বসাই তাহলে ভি এর মিনিমাম মান হবে। কেন? কারণ এক্স স্কোয়ারটা মাইনাস করা আছে, তাই না? তাহলে এর মানটা যত বেশি হবে ভিটা তত কম হবে। তাহলে এক্স এর মান ম্যাক্সিমাম কত হতে পারে? প্লাস এ, ম্যাক্সিমাম প্লাস এ হতে পারে, তাই না? তাহলে এইখানে আমরা প্লাস এ যদি এ বা মাইনাস এ বসিয়ে দিই, মানটা ম্যাক্সিমাম এ যদি বসাই তাহলে ভি এর মান কত হবে? 0 হয়ে যাবে। এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান 0 হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কি দেখছি যে ভি ম্যাক্স হচ্ছে প্লাস মাইনাস ওমেগা এ আর ভি মিন হচ্ছে 0, ঠিক আছে? এবার চলো আমরা এবার দেখব কি ত্বরণ। ত্বরণ ত্বরণ দেখো আমরা কি জানি, সাধারণ সমাধানটা হচ্ছে x ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা, ভি সমান কি dx dt সমান ওমেগা বেরোবে এ ওমেগা কস ওমেগা টি প্লাস আলফা। এটা কি ত্বরণটা হচ্ছে ডিভি ডিটি, তাই না? ডিভি ডিটি অর্থাৎ এটাকে আরেকবার ডেরিভেটিভ মানে ডি স্কোয়ার এক্স বাই ডি টি স্কোয়ার সমান আমরা কি পাবো? ওমেগা আবার বেরোবে, কসের ডেরিভেটিভ মাইনাস দেওয়া হয়, তাই না? তাহলে মাইনাস এ ওমেগা একটা আছে আর একটা বেরোবে, তাহলে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন হয়ে যাবে ফাংশনটা সাইন ওমেগা টি প্লাস আলফা, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের এর মান। এখন দেখো এ সাইন ওমেগা টি প্লাস আলফা, এটা আবার কি এক্স, তাহলে বসিয়ে দিচ্ছি মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আমরা এখান থেকে শুরু করেছিলাম অ্যাকচুয়ালি যাত্রা, এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, আবার ওখানে ফিরে এলাম। তাহলে আমরা এইখান থেকে আরেকটা জিনিস প্রমাণ করলাম যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফাটা অ্যাকচুয়ালি এই যে ইকুয়েশনটা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এই ইকুয়েশনটা সমাধান, মানে সমাধানটা বসিয়ে এই ইকুয়েশনটা পাচ্ছি। তার মানে কি এই ইকুয়েশনটা সমাধান ওটা, তাই না? তাহলে এইটা হচ্ছে ত্বরণ। এইখান থেকে আমরা অ্যাকচুয়ালি শুরু করেছিলাম সরল দোলগতি, আবার এখানেই ফিরে এলাম। তো এই যে এর মানটা দেখো এক্স এর সঙ্গে সমানুপাতিক, এক্স এর মানের সঙ্গে সমানুপাতিক, এক্স যত বাড়বে এর মানও তত বাড়বে, কিন্তু সামনে মাইনাস আছে, অর্থাৎ কি এর মানটা কি এক্স যেদিকে মানে সরণটা যেদিকে তার উল্টো দিকে, তাহলে সরণ এদিকে হলে এটা এদিকে, সরণ এদিকে হলে এটা এদিকে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে ত্বরণের মানটা সর্বদা সাম্যাবস্থানের দিকে। ত্বরণের ম্যাক্সিমাম কখন হবে মান? যখন এক্স এর মান ম্যাক্সিমাম। এক্স এর ম্যাক্সিমাম মান কত? এক্স এর ম্যাক্সিমাম মান হচ্ছে এ। এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে এক্স এর ম্যাক্সিমাম মান কত হবে? সাইন ওমেগা টি প্লাস আলফা, এই যে অংশটা, এই অংশটার ম্যাক্সিমাম মান হতে পারে +1 বা মিনিমাম মান যদি বলি -1, ভ্যালুটা 1, ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 1, তার মানে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে কি এ, তাই না? তাহলে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু এ হতে পারে, অর্থাৎ এই যে এটা মানে এই স্মল এটা যেটাকে ত্বরণ বলছি, এটার ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এ, যখন এক্স এর মান এ বসাবো তখন মাইনাস ওমেগা স্কোয়ার এ, আবার এটাও হতে পারে এ সমান প্লাস ওমেগা স্কোয়ার এ, যখন আমি এক্স এর মান মাইনাস এ বসাবো তখন এটা হবে। অর্থাৎ যখন প্লাসে এক্স এর পজিশন যখন এটা, সরণ যখন এটা, তখন এইটা হচ্ছে উল্টো দিকে মাইনাস ওমেগা স্কোয়ার এ, ম্যাক্সিমাম ভ্যালু এর কিন্তু উল্টো দিকে। আবার যখন মাইনাস এ বসাবো তখন ওমেগা স্কোয়ার এ হবে কিন্তু পজিটিভ দিকে হবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এক কথায় আমরা এরকম ভাবে লিখতে পারি এ প্লাস মাইনাস এ ম্যাক্সটা হবে, এ ম্যাক্সিমাম ভ্যালুটা হবে এ প্লাস মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, ঠিক আছে? একদম ক্লিয়ার বিষয়টা, আশা করি একদম ক্লিয়ার। এবার চলো আমরা তাহলে কি কি ডিসকাস করলাম সরল দোলগতির আমরা সরণের বিষয়ে ডিসকাস করলাম, গতিবেগ এবং ত্বরণ নিয়ে ডিসকাস করলাম। আচ্ছা, ত্বরণের মিনিমাম মান কখন হবে? যখন এক্স এর মান 0, তাই না? এক্স এর মান 0 হলে এর মান কত হবে? এক্স এর মান 0 হলে এর মান 0 হবে, তাহলে এ মিন ইকুয়াল টু 0, এ মিন ইকুয়াল টু 0, অর্থাৎ যখন বস্তুটা সাম্যাবস্থানে তখন বস্তুর মধ্যে কোনো ত্বরণ নেই, ওই মুহূর্তে ত্বরণটা
জিরো। ঠিক আছে, আবার আমরা গতিবেগের যে ইকুয়েশনটা এক্ষুনি লিখলাম, তোমরা দরকার হলে একবার পিছিয়ে দেখো। ওইখানে আমরা ভি এর মানটা কত পেয়েছিলাম? ভি এর মান প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে এক্স এর মান যখন এ, তখন ভি এর মান জিরো, অর্থাৎ কি বলতো, এই যে অন্তিম বিন্দু, এই অন্তিম বিন্দুতে যখন এক্স এর মান এ, অর্থাৎ অন্তিম বিন্দুতে ভি কত? ভি জিরো। অর্থাৎ একটা যে সরল দোলকের কি হয়? গতিবেগ ম্যাক্সিমাম হয় যখন এক্স ইকুয়াল টু জিরো, আর যখন অন্তিম বিন্দুতে যায় তখন কিছুক্ষণের জন্য ইনস্ট্যান্টেনিয়াস একটা মোমেন্ট, এটা মোমেন্টের জন্য ভি কত হয়? ভিটা জিরো হয়, তারপরে আবার উল্টো দিকে আসতে শুরু করে। ঠিক আছে, এইখানে দেখছি যে অন্তিম বিন্দুতে ভিটা জিরো হয়, আর অন্তিম বিন্দুতে এটা ম্যাক্সিমাম হয় ত্বরণটা, তাই না? উল্টো, আবার ভিটা সব থেকে বেশি হয় এই তোমার এই যে সাম্যাবস্থানে ভিটা ম্যাক্সিমাম হয়, কিন্তু সাম্যাবস্থানের ত্বরণটা মিনিমাম হয়। ঠিক আছে, এটা আমরা দেখতে পেলাম। এবার চলো আমরা তাহলে সরল দোলগতি সম্বন্ধীয় কয়েকটি রাশির মধ্যে আপাতত এখনো পর্যন্ত আমরা আলোচনা করলাম কি? আমরা আলোচনা করলাম হচ্ছে তার পজিশন, সরণ এবং তার গতিবেগ এবং ত্বরণ নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব বিস্তার। বিস্তারের ধারণা অলরেডি আমরা মোটামুটি পেয়ে গেছি। এই যে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা। এইখানে দেখো এক্স এর ম্যাক্সিমাম মান কত হতে পারে? এক্স এর ম্যাক্সিমাম মান হতে পারে এ, কারণ এইটার ম্যাক্সিমাম, এই যে সাইন ফাংশনটার ম্যাক্সিমাম মান 1 হতে পারে, তাহলে এক্স এর ম্যাক্সিমাম মান এ হবে, আর যদি মিনিমাম বলি তাহলে মাইনাস এ হবে। মানে এই যে সরল দোলকটা দুলছে, এর যে পজিশন, এর পজিশনের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? প্লাস এ, আর মিনিমাম ভ্যালু মাইনাস এ। তো বিস্তার বলতে বোঝায় কোনো সরল দোলগতি সর্বোচ্চ যে দূরত্বে যায়, সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যে দূরত্ব পর্যন্ত যায়, তাকে বলা হয় বিস্তার। তাহলে এটা কি? বিস্তার। অর্থাৎ এই যে ডিস্ট্যান্সটা, এটাকে কি বলা হয়? বিস্তার। সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যে দূরত্ব, সেই দূরত্বটাকে কি বলা হয়? বিস্তার। তাহলে আমরা বিস্তার বুঝলাম। এবার আমরা ডিফাইন করব পর্যায়কাল। পর্যায়কাল বা টাইম পিরিয়ড বলা হয়। পর্যায়কাল আমরা বোঝার জন্য এই যে ইকুয়েশনটা, এটা তো সাধারণ সমাধান, এ সাইন ওমেগা টি প্লাস আলফা, এই ইকুয়েশন থেকেও বোঝা যায়, কিন্তু আমরা একটু সহজ ইকুয়েশন দিয়ে প্রথমে পর্যায়কালটা বুঝে নিব। ঠিক আছে, তোমরা বাকি ইকুয়েশনগুলোর ক্ষেত্রে নিজেই বুঝতে পারবে একই লজিক লাগিয়ে। দেখো এই ক্ষেত্রে আমরা আলফার মান যদি π/2 বসিয়ে দিই, একটা স্পেশাল কেস, মানে কণাটা যদি একটা অন্তিম বিন্দু থেকে যাত্রা শুরু করে, তাহলে আমরা আলফার মান π/2 বসাই, তাহলে ইকুয়েশনটা এরকম হয়, এ কস আলফার মান π/2 মানে এ কস ওমেগা টি হয়ে যায়, তাই না? এই ইকুয়েশনটার মাধ্যমে আমরা পর্যায়কালটা বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তো দেখো যখন টি ইকুয়াল টু 0, তখন কণাটা কোথায় ছিল? টি ইকুয়াল টু যখন 0 মানে যখন আমার সময়ের গণনা শুরু হচ্ছে, তখন এক্স এর মান হচ্ছে এ, অর্থাৎ কণাটা কোথায় আছে? এই বিন্দুতে। এটা ও বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ধরো বি বিন্দুতে আছে। এই দূরত্বটাকে আমরা কি বলছি? এ। তাহলে এক্স ইকুয়াল টু এ, যখন টাইম টি ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু এ, অর্থাৎ অন্তিম বিন্দু থেকে স্টার্ট হচ্ছে। তাহলে যখন টি ইকুয়াল টু 0, তখন কি পাচ্ছি আমরা? এক্স ইকুয়াল টু এ। আচ্ছা, যখন টি ইকুয়াল টু 0, তখন ওমেগা টি সমান কত? ওমেগা টি সমান 0, তাই না? তাহলে এক্স ইকুয়াল টু এ পেলাম। এবার চলো, যখন ওমেগা টি ইকুয়াল টু π/2, ওমেগা টি ইকুয়াল টু π/2, এখান থেকে আমরা টি এর একটা ভ্যালু পাবো π/2 মেগা। যখন টি বাড়তে বাড়তে π/2 মেগা হবে, তখন ওমেগা টি সমান π/2 হবে। এবার ওমেগা টি যদি π/2 হয়, তাহলে এক্স এর মান কত হবে? এক্স এর মান হবে, ওমেগা টি হচ্ছে π/2 হলে cos π/2 কত? 0, তাহলে এক্স এর মান 0। অর্থাৎ আমরা কি পেলাম এখানে? এক্স এর মান 0, মানে এই বিন্দু থেকে পয়েন্টটা ঘুরে এখানে এসছে, এখান থেকে যাত্রা শুরু হয়ে এখানে এসছে।
কখন? যখন টি ইকুয়াল টু পাই বাই টু ওমেগা বা ওমেগা টি ইকুয়াল টু পাই বাই টু, সময়টা বাড়ছে, টিটা বাড়তে বাড়তে যখন পাই বাই টু ওমেগা হবে তখন ওমেগা টি পাই বাই টু হবে, তখন এক্স এর মান হবে কি এ কস পাই বাই টু, মানে এ কস পাই বাই টু জিরো, তার মানে এক্স এর মান জিরো। ঠিক আছে, এবার টাইমটা আরেকটু বাড়ছে, বাড়তে বাড়তে কি হলো ওমেগা টিটা হয়ে গেল পাই। সেই ক্ষেত্রে টি এর মান কত? সেই ক্ষেত্রে টি এর মান হচ্ছে পাই বাই ওমেগা। তাহলে টাইমটা বাড়তে বাড়তে যখন পাই বাই ওমেগা হচ্ছে তখন ওমেগা টি ইকুয়াল টু পাই। তো ওমেগা টি যখন পাই হবে তখন এক্স এর মান কত হবে? কস পাই এর মান কত? ওমেগা টি পাই বসাও, কস পাই কত? মাইনাস ওয়ান, অর্থাৎ এক্স ইকুয়াল টু কত হবে? এক্স ইকুয়াল টু মাইনাস এ, তাই না? এক্স ইকুয়াল টু মাইনাস এ, অর্থাৎ কণাটা এইখান থেকে যাত্রা শুরু করেছিল, এখানে এলো, এবার মাইনাস এ, এক্স ইকুয়াল টু মাইনাস এ, এখানে ফেরত চলে এলো। ঠিক আছে, সি বিন্দুতে এলো। এবার যখন ওমেগা টি ইকুয়াল টু পাই প্লাস পাই বাই টু, মানে থ্রি পাই বাই টু, পাই প্লাস পাই বাই টু, মানে পাই বাই টু করে বাড়ছি, দেখো ওমেগা টু জিরো, তারপরে পাই বাই টু প্লাস, তারপরে পাই, তাহলে আবার পাই বাই টু যদি যোগ করি, পাই প্লাস পাই বাই টু মানে হচ্ছে কত? পাই প্লাস পাই বাই টু, পাই প্লাস পাই বাই টু সমান থ্রি পাই বাই টু, থ্রি পাই বাই টু। তখন টি সমান কত? টি সমান হচ্ছে থ্রি পাই বাই টু ওমেগা। তাহলে টাইমটা বাড়তে বাড়তে যখন থ্রি পাই বাই টু ওমেগা হচ্ছে তখন ওমেগা টি হচ্ছে থ্রি পাই বাই টু বা পাই প্লাস পাই বাই টু। পাই প্লাস পাই বাই টু যখন, তখন এই এক্স এর মান কত? পজিশনটা কোথায় হবে? পজিশনটা হচ্ছে কস পাই প্লাস পাই বাই টু। তাহলে আমরা কোন কোঅর্ডিনেটে চলে আসছি? পাই প্লাস পাই বাই টু, এই থার্ড কোঅর্ডিনেটে চলে আসছি। থার্ড কোঅর্ডিনেটে কসটা হচ্ছে নেগেটিভ, তাহলে মাইনাস আমরা কত পাবো? মাইনাস এ কস পাই প্লাস পাই বাই টু, তাহলে শুধু কস পাই বাই টু থাকবে, কিন্তু কস পাই বাই টু এর মান জিরো, মানে এক্স এর মান জিরো। তাহলে এই বিন্দু থেকে আবার কণাটা এখানে ফেরত চলে এসছে, তাই না? এই বিন্দু থেকে, এই যে এই বিন্দু থেকে কণাটা আবার এখানে, কারণ আবার এক্স এর মান জিরো হয়ে গেল। তাহলে এখান থেকে যাত্রা শুরু করেছিল, এখানে গেল, এখানে গেল, আবার এখানে ফেরত এলো। ঠিক আছে, আর একটা স্টেপ করলেই আমরা আগের জায়গায় ফিরে চলে যাব। আর একটা স্টেপ কি? যখন ওমেগা টি সমান থ্রি পাই বাই টু, এর সঙ্গে আবার যদি পাই বাই টু যোগ করি তাহলে কত হবে? টু পাই হয়ে যাবে, তাই না? টু পাই, ওমেগা টি যখন টু পাই, অর্থাৎ টি যখন টু পাই বাই ওমেগা, তখন এক্স এর মান কত হবে? এক্স এর মান দেখো, ওমেগা টি যদি টু পাই হয় তাহলে কস টু পাই হচ্ছে কত? কস টু পাই ওয়ান, মানে এক্স এর মান আবার কি হয়ে যাবে? এ, অর্থাৎ এই পয়েন্ট থেকে কোন এবার কণাটা এই পয়েন্টে আবার ফিরে আসবে। বোঝা গেল? তাহলে টাইম আস্তে আস্তে বাড়ছে, ওই পয়েন্ট থেকে ওতে এসছিল, সিতে এসছিল, সি থেকে আবার ওতে গেল, ও থেকে বিতে গেল, কিন্তু ও থেকে বিতে যেতে সময় কত লাগলো? ফাইনালি মানে আবার বি থেকে স্টার্ট করে বিতে ফিরে যেতে কত সময় লাগলো? টু পাই বাই ওমেগা। এখন এই যে টাইমটা, যে টাইমে একটা পূর্ণ দোলন সম্পন্ন হয়, মানে যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল সেই বিন্দুতেই পুনরায় ফিরে আসতে যে সময়টা লাগে, সেই সময়টাকে সেই বিন্দুতেই ফিরে আসতে হবে এবং একই দিকে ফিরে আসতে হবে, একই দিকে একই গতিবেগে ফিরে আসতে হবে। তো প্রথমে এখান থেকে যাত্রা শুরু করেছিল, পুরো কমপ্লিট হলো, এইটাকে বলা হয় কি? পর্যায়কাল। এটাকে স্মল টি দিয়ে না লিখে এটাকে ক্যাপিটাল টি দিয়ে লেখা হয়। ঠিক আছে, তাহলে এইখানে আমরা ক্যাপিটাল টি লিখব, কারণ এই ক্ষেত্রে একটা পূর্ণ দোলন সম্পন্ন হচ্ছে। তাহলে আমরা কি পেলাম? পর্যায়কাল টি এর একটা রিলেশন পেলাম, টু পাই বাই ওমেগা। এই যে মাঝের স্টেপগুলো, এগুলো তোমাদেরকে দেখালাম যে কিভাবে স্টেপ বাই স্টেপ এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাচ্ছে। যে কোনো বিন্দু থেকে স্টার্ট করা যেত, আমরা ফাইনাল জিরো বিন্দু থেকে স্টার্ট করেছিলাম, অর্থাৎ টি এর মান জিরো বসিয়ে বি পয়েন্ট থেকে স্টার্ট করে সি এসে আবার পুনরায় বিতে গেলাম। তো এর জন্য সময় লাগলো টি ইকুয়াল টু টু পাই বাই ওমেগা। তাহলে পর্যায়কালের আমরা একটা এখানে সমীকরণ পেলাম, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা সমীকরণ। এইখান থেকে অনেক কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে আমরা এখানে টি এর একটা ফর্মুলা পেলাম, টি সমান কি পেলাম? টি সমান পেলাম টু পাই বাই ওমেগা, তাই না? এখন আমরা এই যে পর্যায়কাল বা টাইম পিরিয়ড, এর সঙ্গে ফ্রিকোয়েন্সির একটা রিলেশন জানি। কি? ফ্রিকোয়েন্সির সঙ্গে টাইম পিরিয়ডের রিলেশন হচ্ছে এন সমান, ফ্রিকোয়েন্সিকে এন দিয়ে লেখা হয়, এন সমান ওয়ান বাই টি।
কিভাবে আসে আমরা সিম্পলি বলেছিলাম টি সেকেন্ডে পূর্ণ দোলন সম্পন্ন হয় 1 সেকেন্ডে পূর্ণ দোলন সম্পন্ন হয় 1টি, তাহলে 1 সেকেন্ডে পূর্ণ দোলন কতগুলো সম্পন্ন হবে 1/tt, আর 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ দোলন সম্পন্ন হয় তাকেই বলা হয় ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। ওই জন্য কম্পাঙ্ক সমান 1/t। যে কথাটা বললাম যদি না মাথায় ঢুকে আরেকবার শোনো, যে খাতায় লেখো ঐকিক নিয়মের মতন। টি সেকেন্ডে পূর্ণ দোলন সম্পন্ন হয় 1টি, তাহলে 1 সেকেন্ডে পূর্ণ দোলন সম্পন্ন হয় 1/tt। এখন 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ দোলন সম্পন্ন হয় তাকেই বলা হয় কম্পাঙ্ক। ওই জন্য n সমান হচ্ছে 1/t। বোঝা গেল? তাহলে এইখান থেকে আমরা n কত পাচ্ছি, n সমান ω/2π, তাই না? কারণ t সমান 2π/ω, তাহলে n সমান ω/2π, কারণ 1/t সমান n। এখন এই t এবং n এইগুলোকে একটু অন্যভাবে লেখা যেতে পারে, অন্য কায়দায় লেখা যেতে পারে। কিভাবে দেখো, আমরা অলরেডি দেখেছি যে a সমান -ω²x। এইখানে আমরা যদি শুধু মানটা বিবেচনা করি, ত্বরণের মান, এই সাইনটা যদি আমরা নেগলেক্ট করি, তাহলে a সমান, এর মানটা ω²x এর সমান, তাহলে এখান থেকে আমরা ওমেগা সমান কি বলতে পারি, ওমেগা সমান a/x, √a/x। ওমেগার জায়গায় যদি আমরা √a/x বসাই তাহলে 2π/√a/x, উল্টো করে আমরা x/a লিখতে পারি। তাহলে t এইভাবেও লেখা যায়। nটা কিভাবে লিখতে হবে, n সমান 1/2π √x/a/x। তাহলে n এবং t এগুলোকে এইভাবেও লেখা যেতে পারে। এগুলো ফর্মুলা তোমরা একটু মাথায় রাখবে, অন্তত এই ফর্মুলাটা মাথায় রাখবে। এইখান থেকে nটা তোমরা পেয়ে যাবে, এই সমীকরণে বসালে x এর সঙ্গে a এর সঙ্গে t এর রিলেশনটা ডাইরেক্ট পাবে। এবার আমরা জানবো দশা। তো দশা কি? দশা হচ্ছে যে কোনো একটা সরল দোলগতি সম্পন্ন কোনো একটা কণার তার অবস্থান, গতিবেগ, ত্বরণ ইত্যাদি সমস্ত কিছু। তাহলে ইত্যাদি যখন বলছি আরও কি হতে পারে, আরও হতে পারে তার কম্পাঙ্ক, তার টাইম পিরিয়ড, তার প্রারম্ভিক দশা কোণ বা ইপক ইত্যাদি। এই ইপক কী জিনিস এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে কোনো কণার সরল দোলগতি সম্পন্ন কোনো কণার দশা বলতে কি বোঝায়, তার গতিবেগ, তার অবস্থান, তার ত্বরণ ইত্যাদিকে একত্রে বলা হয় দশা। ঠিক আছে? তাহলে দশা হচ্ছে তার যে গতীয় অবস্থা বোঝানোর জন্য যে জিনিসগুলো আছে, তার অবস্থান বোঝানোর জন্য যে প্যারামিটারগুলো আছে, যে রাশিগুলো, সেগুলো সমস্তকে একত্রে কি বলা হচ্ছে, দশা। এখন আমরা জানি সাধারণ সমাধান হচ্ছে সরল দোলগতি সাধারণ যে অবকল সমীকরণ, তার সাধারণ সমাধান হচ্ছে a sin ωt প্লাস আলফা, বা সরল দোলগতি সমীকরণ হচ্ছে এটা, x সমান a sin ωt প্লাস আলফা। এখন একটা নির্দিষ্ট দেখো, এর যদি আমি ডেরিভেটিভ করি তাহলে ভিটা পেয়ে যাব, v সমান dx dt সমান আমরা পাবো কি a ওমেগা cos ωt প্লাস আলফা। এইটা সমানই আমরা আবার দেখালাম cos ωt প্লাস আলফাকে রিপ্লেস করে, যে কি হচ্ছে এটা ওমেগা √a² মাইনাস x², তাই না? আবার a সমান আমরা কি পাচ্ছি, a সমান এর আবার ডাবল ডেরিভেটিভ করতে হবে, তাহলে পাবো -a ω² সাইন ωt প্লাস আলফা, বা আমরা লিখতে পারি -ω²x, তাই না? তাহলে আমরা দশা বলতে কি বুঝি, পজিশন, ভেলোসিটি, এই যে ত্বরণ ইত্যাদি সমস্ত কিছুকে। দেখো এইখান থেকে তোমরা দেখো যে একটা নির্দিষ্ট যদি সরল দোলকের কথা বলি, তাহলে এটা নির্দিষ্ট, ওমেগাটা নির্দিষ্ট, আলফাটা নির্দিষ্ট। চেঞ্জ হচ্ছে কি, অ্যাজ এ হোল এই জিনিসটা চেঞ্জ হচ্ছে বলতে পারো, টি এর সঙ্গে সঙ্গে এই কোণটার মান চেঞ্জ হচ্ছে, তাই না? তো এই কোণটাকে অ্যাজ এ হোল কি বলা হয়, দশা কোণ। তাহলে দশা কোণ হচ্ছে ωt প্লাস আলফা, পুরোটা সাইনের বা কস ফাংশনের ভিতরে যেটা পুরোটা থাকছে ওটাকে কি বলা হচ্ছে, দশা কোণ। ঠিক আছে? দশা কোণ। কোনো একটা নির্দিষ্ট সরল দোলকের ক্ষেত্রে দশা কোণ যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা x, v, a এগুলো সব বলতে পারবো যে তাদের মানগুলো কত। ঠিক আছে? কয়েকটি বিশেষ ক্ষেত্র দেখো, এই যে ωt প্লাস আলফা, এটাকে মনে মনে থিটা ভাবো পুরোটাকে। তাহলে
দশা কোণ থিটা যখন 0 তখন এক্স এর মান কত, থিটা যখন 0 এক্স এর মান সাইন 0, তাহলে এক্স এর মান 0, তাহলে যখন থিটা ইকুয়াল টু 0 তখন এক্স এর মান 0, অর্থাৎ কণাটা কোথা থেকে শুরু করছে, এই পয়েন্ট থেকে শুরু করছে, ও পয়েন্ট থেকে, তাই না, সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করেছে। ও পয়েন্ট থেকে যখন বি পয়েন্ট ম্যাক্সিমাম, এই যে পয়েন্টটা বি পয়েন্টে যাচ্ছে, এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু কত, এ পসিবল, অর্থাৎ বি যে পয়েন্টটা এটার যে ডিস্টেন্স ও থেকে এটা হচ্ছে ক্যাপিটাল এ, তাই না, কারণ এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু ক্যাপিটাল এ। তো এটা কখন হবে, যখন থিটা সমান কত, π/2, মানে টাইমটা বাড়তে বাড়তে যখন পুরো কোণটা π/2 হয়ে যাবে তখন x ইকুয়াল টু এ হবে। এখন ও থেকে বি বিন্দুতে এই যে গেল, ও থেকে বি বিন্দুতে এই যে গেল, এর জন্য দশা কোণের পরিবর্তন কত হলো, প্রথমে দশা কোণ কত, ওমেগা টি প্লাস আলফা, কত ধরেছি, থিটার মানটা 0, তাহলে ও বিন্দুতে যখন ছিল তখন দশা কোণ ছিল 0, বি বিন্দুতে যখন গেল দশা কোণ তখন কত, π/2, তাহলে ও থেকে বি বিন্দুতে গেলে দশা কোণের পরিবর্তন কত হলো, π/2 - 0, অর্থাৎ π/2, দশা কোণের পরিবর্তন হলো π/2। আবার বি থেকে ও বিন্দুতে ফিরে আসতে গেলে থিটার মান কত হতে হবে, ওমেগা টি, থিটা বাড়ছে তাহলে থিটাটাও বাড়তে বাড়তে কত হবে, থিটাটা যখন পাই হবে তখন কি হবে, আবার এক্স ইকুয়াল টু এ সাইন পাই, মানে এক্স ইকুয়াল টু 0, মানে আবার ফেরত চলে আসবে এই বিন্দুতে। তাহলে বি বিন্দু থেকে ও বিন্দুতে এই যে এলো, দশা কোণের পার্থক্য কত হলো, বি বিন্দুতে দশা কোণ ছিল π/2, ও বিন্দুতে যখন ফেরত এলো তখন দশা কোণ হলো পাই, তাহলে দশা কোণের পরিবর্তন কত হলো, দশা কোণের পরিবর্তন হলো অ্যাকচুয়ালি পাই মাইনাস π/2, অর্থাৎ π/2। বি বিন্দু থেকে ও বিন্দুতে ফিরে আসতে দশা কোণের যে পরিবর্তন হলো সেটা হলো π/2। আবার যদি আমি বলি ও বিন্দু থেকে বি বিন্দুতে গিয়ে আবার ও বিন্দুতে ফিরে এলো, দশা কোণের পরিবর্তন কত হলো, প্রথমে ছিল 0, যখন ফিরে এলো তখন হলো পাই, তাহলে দশা কোণের পরিবর্তন হলো পাই। বোঝা যাচ্ছে দশা কোণের পরিবর্তন মানে কি, ঠিক আছে। তাহলে এই যে কোণটা পরিবর্তিত হচ্ছে এটাকে বলা হচ্ছে দশা কোণের পরিবর্তন। দেখো ও বিন্দু থেকে যখন এদিকে যাচ্ছিল তখন গতিবেগের অভিমুখ এদিকে ছিল, পজিটিভ এক্স এর দিকে, আবার যখন π/2 হলো দশা কোণ, তারপরে পাই হলো, তখন সেম বিন্দুতে ফিরে এসছে বটে কিন্তু গতিবেগের ডাইরেকশনটা উল্টো দিকে। পাই দশা পার্থক্য হলে তাকে বিপরীত দশা বলা হয়, ঠিক আছে, পাই যদি দশা পার্থক্য হয় তাহলে তাকে বিপরীত দশা বলা হয়। আরও আমরা এইভাবে এগিয়ে যেতে পারি, যদি থিটাটা পাই প্লাস π/2 মানে 3π/2 হয়, থিটা যখন হবে পাই প্লাস π/2 অর্থাৎ 3π/2, 3π/2 যখন হবে পাই প্লাস π/2 মানে হচ্ছে থার্ড কোঅর্ডিনেটে চলে আসছে, থার্ড কোঅর্ডিনেটে পাই প্লাস π/2 মানে মাইনাস সাইন π/2, মানে মাইনাস সাইন π/2 মানে হয়ে যাবে এক্স ইকুয়াল টু মাইনাস এ, এক্স ইকুয়াল টু কত হবে, থিটার জায়গায় কত বসাবো, পাই প্লাস π/2, থিটার জায়গায় পাই প্লাস π/2 যদি বসাই তাহলে মানটা হবে -1, অর্থাৎ এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু মাইনাস এ, মানে এবার কণাটা ও বিন্দুকে ক্রস করে এই বিন্দুতে চলে এসছে। তাহলে এই যে সি বিন্দুতে এলো, এবার এর যে দশা কোণ সেটা কত হলো 3π/2, বি বিন্দুতে দশা কোণ কত π/2, তাহলে বি এবং সি এর মধ্যে দশার পার্থক্য কত, দশার পার্থক্য হচ্ছে 3π/2 মাইনাস π/2, কারণ বি বিন্দুতে দশা হচ্ছে π/2, তাহলে দশার পার্থক্য কত হলো, নিচে 2 ওপরে 3π মাইনাস পাই মানে 2π/2 অর্থাৎ পাই, 3π/2 মাইনাস π/2 করলে কত হবে, পাই। তাহলে বি আর সি বিন্দুতে দশা পার্থক্য কত, পাই। এই যে বি আর সি বিন্দু, এই বিন্দু দুটোকে কি বলা হয়, বিপরীত দশা সম্পন্ন বিন্দু। প্রারম্ভিক দশা বা ইপক। আবার আমরা সাধারণ সমাধানটা লিখব, সাধারণ যে ইকুয়েশনটা এ সাইন ওমেগা টি প্লাস আলফা, যখন টাইম টি ইকুয়াল টু 0 তখন দেখো অলরেডি একটা দশা কোণ আছে আলফা, টাইম টি ইকুয়াল টু 0 হলে একটা সরল দোলকের যে দশা কোণটা হয় সেটাকে বলা হয় ইপক, অর্থাৎ এই আলফাটাকে বলা হয় ইপক বা প্রারম্ভিক দশা কোণ।
কেন প্রারম্ভিক দশাকোণ বলা হচ্ছে? কারণ টাইম t = 0 হলে দশাকোণ আলফায় পড়ে থাকবে, ওই জন্য প্রারম্ভিক দশাকোণ বলা হয়, বা ইপকও এর নাম আরেকটা। তাহলে ইপক কি? ওই আলফা কনস্ট্যান্টটাকে বলা হয় ইপক।